হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনলি জাপানিজে আবারও তোমাদেরকে স্বাগতম। তো হয়েছে কি, আমাদের যে র্যান্ডম অ্যানিমেশন নামে চ্যানেলটা রয়েছে সেটা স্ট্রাইক খেয়েছে, সাফারি কিরকিরা হয়ে গিয়েছে আগামী 14 দিনের জন্য। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমরা টেলিগ্রাম লিঙ্ক শেয়ার করেছিলাম, মানে এপিসোড শেয়ার করেছিলাম, এবং তোমরা জানো এটা অবশ্যই বৈধ একটা ব্যাপার না, কপিরাইট ইস্যু রয়েছে। তো এই জন্য টেলিগ্রাম লিঙ্ককে ইউটিউব থেকে মোটামুটি একরকম ব্যান করে দেওয়া হচ্ছে বা হয়েছে। তো এই জন্য আমাদের গাইডলাইন স্ট্রাইক এসেছে। তো এই জন্য আমরা যে সিদ্ধান্তটা নিয়েছি, এখন থেকে আমরা তোমাদেরকে টেলিগ্রাম লিঙ্কটা দেবো হচ্ছে একটু স্মার্ট ওয়েতে। আমরা কোনো একটা ফেসবুক পেজের মধ্যে করব কি, ওই টেলিগ্রাম লিঙ্ক শেয়ার করব, তারপর ওই ফেসবুক পোস্টার লিঙ্ক করব কি আমরা ইউটিউবে দেবো, যাতে তোমরা কি করবে, ওই লিঙ্কে ক্লিক করে তারপরে ফেসবুক পোস্ট থেকে তারপরে তোমরা করবে কি ওই টেলিগ্রাম লিঙ্কে চলে যেতে পারবে। তাহলে কি হলো, আমারও কোনো স্ট্রাইক আসলো না, তোমরাও কাঙ্ক্ষিত এপিসোডগুলো দেখতে পারবে। তো যাই হোক, সোলো লেভেলিং এর 5 নম্বর এপিসোড আমরা আপলোড করেছিলাম র্যান্ডম অ্যানিমেশনে, 45,000 ভিউ হয়েছিল, কিন্তু আনফরচুনেটলি ওটার মধ্যে স্ট্রাইকটি এসেছে, যার জন্য ওই ভিডিওটা চলে গিয়েছে। আবার র্যান্ডম অ্যানিমেশনে যেহেতু ভিডিও দিতে পারছি না, এর জন্য আমরা করেছি কি সোলো লেভেলিং এর 5 নম্বর এপিসোড এবং 6 নম্বর এপিসোডে একসাথে এই চ্যানেলে আমরা প্রোভাইড করছি, এবং এই চ্যানেলে কোনো ধরনের মনিটাইজেশন নেই, কোনো ধরনের স্পন্সরশিপ নেই। তো বুঝতেই পারছো এই চ্যানেলটা রানিং হচ্ছে শুধুমাত্র, বা এই চ্যানেলটা চালাচ্ছি শুধুমাত্র তোমাদেরকে এন্টারটেইন দেওয়ার উদ্দেশ্যে। এবং এই চ্যানেলটা এবার যদি আমরা চালু করি, আমরা চেষ্টা করব তোমাদের মধ্য থেকেই কাউকে নিয়ে এই চ্যানেলে এনিমে কন্টেন্ট কন্টিনিউ রাখার। কিন্তু সমস্যা হচ্ছে কি, একটা কন্টেন্ট বানাতে প্রচুর টাকা খরচ হয়, মিনিমাম 1000 টাকার উপরে খরচ লাগে একটা ভিডিও বানাতে। তো এর জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি ভিডিও দিই, সেই ভিডিওগুলো তোমরা একটু লাইক দিও এবং কমেন্ট করো, তাহলে হবে কি চ্যানেলটা ট্রেন্ডিং এ আসতে পারে, এবং দেখা যাবে এখানেও তোমরা নতুন নতুন সিরিজ তোমরা দেখতে পাবে। অ্যানিমেশনে একটা সিরিজ চললে এখানে আরেকটা সিরিজ চলবে। তো আমি বিদায় নিচ্ছি, এবং ফাদের কণ্ঠে তোমরা সোলো লেভেলিং এর 5 নম্বর এবং 6 নম্বর এপিসোডটা এনজয় করো। আর আরেকটা কথা লাস্টে বলে নিচ্ছি, আমি র্যান্ডম ভিডিও চ্যানেল এবং স্যাভেজের দায়িত্ব নিয়েছি, এবং ফাদকে আমরা দায়িত্ব দিয়েছি অনলি জাপানিজ, র্যান্ডম অ্যানিমেশন এবং আলামিন 420 চ্যানেলটা হ্যান্ডেল করার জন্য। এখনো কাকে দিয়ে চ্যানেলগুলো চালাবে এটা ওর দায়িত্ব। মোট কথা মনে করো ফাদ এখন থেকে আমার পার্টনার আর কি, র্যান্ডম গ্রুপের পার্টনার আমার। তো আমি বিদায় নিচ্ছি আর সোলো লেভেলিং এর ভিডিওটা প্লে করে দিচ্ছি। সোলো লেভেলিং এর সিজন 2 এর 5 নম্বর এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল, বিশেষ করে সোলো লেভেলিং এর জন্য। মানে সোলো লেভেলিং এর এই 5 নম্বর এপিসোড আর 6 নম্বর এপিসোড কিন্তু খুবই স্পেশাল। বিশেষ করে এই দুইটা কিন্তু পুরো ইন্টারনেটকে ব্রেক করে দিছিল, মানে 6 নম্বরটা ব্রেক করছিল, আর 6 নম্বরটার সাথে এই 5 নম্বরটাও কিন্তু কানেক্টেড। তো আমি আর বেশি কথা না বলে সরাসরি আজকের ভিডিও শুরু করি। গত পর্বে আমরা দেখেছিলাম জিনউ সেই গেটের সামনে চলে এসেছিল, যেখানে এই গেটের বস ছিল। তখনই তার পেছনে চাহেইন চলে এসেছিল। চাহেইন এখানে আসার সাথে সাথেই জিনউকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? এটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা, এটা তো বসের রুম। জিনু তখন বলে, আমি মূলত এখানে হারিয়ে গিয়েছি, আমি হাঁটতে হাঁটতে ভুল করে এখানে চলে এসেছি। চাহেইন তখন জিনউকে জিজ্ঞাসা করে, তোমার এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়া উচিত, কারণ এটা বসের রুম, আর এখানে তুমি যদি থাকো তাহলে তুমি যে কোনো বিপদে পড়তে পারো। এখানে জিনউ চাহেইনের অ্যাবিলিটি দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ চাহেইন কথা না বলা পর্যন্ত জিনউ বুঝতেই পারেনি যে চাহেইন তার পেছনে দাঁড়িয়ে আছে। এখানে চাহেইন লক্ষ্য করেছিল জিনুর হাতে একটা ওয়েপন বা অস্ত্র আছে, কিন্তু এখন সেটা আর জিনুর হাতে নেই। তার মানে কি সে এটা কল্পনা করেছিল? সে কি জাস্ট ভেবেছিল যে জিনুর হাতে একটা অস্ত্র আছে, নাকি এটা আসলেই ছিল? যাই হোক, চাহেইন তখন জিনুকে বলে, তুমি যদি এই বসকে ভুল করেও জাগিয়ে দাও তাহলে পুরো মাইনিং টিমের জীবন বিপদে পড়ে যাবে, সে এখানে থাকা সকলকেই মেরে ফেলতে পারে, তাই তোমার এখান থেকে দ্রুত চলে যাওয়া উচিত। জিনউ তখন সেখান থেকে চুপচাপ চলে যেতে থাকে। যাওয়ার সময় চাহেইন তার মুখ থেকে তার রুমালটা সরায় এবং জিনউকে স্মেল করে। সে তখন জিনউকে জিজ্ঞাসা করে, তুমি কি আসলেই একজন হান্টার? জিনউ তখন বলে, হ্যাঁ। চাহেইন তখন জিনউর র্যাঙ্ক চেক করে, সে দেখতে পায় জিনউ একজন ই র্যাঙ্কের হান্টার। সে তখন জিনউকে বলে, আচ্ছা ঠিক আছে যাও। আসলে এই ব্যাপারটা চাহেইনের জন্য অনেক বেশি অদ্ভুত ছিল, কারণ চাহেইনের একটা অ্যাবিলিটি বা তোমরা বলতে পারো একটা রোগ ছিল, সেটা হচ্ছে চাহেইন কোনো হান্টারদের স্মেল সহ্য করতে পারতো না। মানে যতজন হান্টার আছে সেই হান্টারদের গা থেকে একটা অদ্ভুত স্মেল আসতো, আর এই স্মেল চাহেইন সহ্যই করতে পারতো না। তবে এখানে জিনউর মধ্যে থেকে সে কোনো স্মেলই পাচ্ছে না। মানে জিনউ তো একজন হান্টার, কিন্তু তারপরেও কিন্তু জিনউর শরীর থেকে চাহেইন কোনো স্মেল পাচ্ছে না, আর এই ব্যাপারটা কিন্তু অনেক বেশি অদ্ভুত। তো চাহেইন ভাবে জিনউ হয়তো ই র্যাঙ্কের হান্টার, এই কারণেই হয়তো আমি তার শরীর থেকে কোনো স্মেল পাচ্ছি না। তবে এখানে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে চাহেইন জিনউর শরীর থেকে যে গন্ধটা পাচ্ছিল সেটা তার মোটামুটি ভালোই লাগছিল, যে এরকম গন্ধ আগে অন্য কোনো হান্টারের শরীর থেকেই পায়নি। যাই হোক, এরপরে জিনউ সেখান থেকে চলে যায়। বাইরে আসার পর বাকি সকলেই জিনউর এই ঘটনা সম্পর্কে জানতে পারে। তারা জিনউকে বলে, তুমি তো অনেক বেশি লাকি, তুমি চাহেইনের সাথে কথা বলার সুযোগ পেয়েছো, আমরা তো শুধুমাত্র তাকে দূর থেকে দেখতে পাই, কাছে যাওয়া তো দূরের কথা। যাই হোক, তারা বলে চাহেইন সেই বসের হাত থেকে আমাদের রক্ষা করার জন্য এই ডানজানের ভেতরে ঘোরাফেরা করে। সে তার রেস্টিং টাইমেও বা বিশ্রাম নেওয়ার সময়ও এখানে পাহারা দেয়, যেন আমরা সবাই নিরাপদে থাকতে পারি। তবে চাহেইন কোনো হান্টারদের আশেপাশে থাকতে পারে না, কারণ তার এই হান্টারদের বডির স্মেলে অনেক বেশি সমস্যা হয়। সে কোনো হান্টারেরই বডির স্মেল সহ্য করতে পারে না, এ কারণে সে সব সময় নিজের নাক
ঢেকে রাখে। এখানে একটি বিষয় হলো চাহে ইন তো জিন-উর শরীর থেকে কোনো স্মেল বা গন্ধ পায়নি, আবার সেই আইস ডেমনও কিন্তু জিন-উর মধ্যে থেকে মানুষের কোনো গন্ধ পায়নি। তার মানে কি জিন-উ একজন প্লেয়ার, এই কারণে তার সাথে এরকমটা হচ্ছে, নাকি জিন-উ এখন আর কোনো মানুষ বা হান্টার নেই? যাই হোক, এরপরে সেই মাইনিং টিমের লিডার তাদের সকলকে পেমেন্ট দেয় এবং সে জিন-উকে বলে, তোমার জন্য আজকে আমাদের কাজ অনেক তাড়াতাড়ি শেষ হয়েছে, তুমি কি আমাদের সাথে এই কাজ করবে? আমি তোমাকে অনেক বেশি টাকা দিব। সে আরো বলে, কালকে আমরা টানা 2টা থেকে 3টা রেড মিশনে যাব, সেখানে এ র্যাঙ্ক এবং সি র্যাঙ্কের মিশনও থাকবে, তুমি কি আমাদের সাথে সেখানে যাবে? জিন-উ তখন ভাবে যে আমার তো ইভলিউশন হবে পরশুদিন, তার মানে আমি তো কালকে ফ্রি আছি। সে তখন তাদের সবাইকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি কালকেও আসবো। এখন আমরা জানতে পারি এই এ র্যাঙ্কের ভেতরে 2টা অ্যাসাল্ট টিম যাবে, এখানে কোনো এস র্যাঙ্কের হান্টার যাবে না। তাই এই মিশনটা জিন-উর জন্য অনেক বেশি সুবিধাজনক হবে, তবে সেই সাথে এটা অনেক বিপজ্জনকও হতে পারে। এরপর আমাদের রাতের সিন দেখানো হয়। এখানে চাহে ইন হান্টার অর্গানাইজেশনের সাথে কথাবার্তা বলে, সে তাদের কাছে সান জিন-উর ব্যাপারে জিজ্ঞাসা করে। ওই পাশ থেকে একজন তখন বলে, গতকাল হান্টার চোইও জিন-উর ব্যাপারে জানতে চেয়েছিল, কিন্তু এই অর্গানাইজেশন তার তথ্যকে ব্ল্যাক লিস্টে রেখে দিয়েছে, মানে সান জিন-উর কোনো ইনফরমেশনই তারা বের করতে পারবে না। সান জিন-উর সম্পর্কে সকল ইনফরমেশন এখন গোপন রাখা হয়েছে। এরপরে চাহে ইন সেখানে জিন-উর ব্যাপারে ভাবতে থাকে। সকালবেলা সেই ডানজনে জিন-উর হাতে ওয়েপন, তার অ্যাটিটিউড, তার শরীর থেকে স্মেল না আসা, আবার মিস্টার চোইও তার ব্যাপারে জানতে চেয়েছে। আর এই সবকিছুর উপরে সান জিন-উর ইনফরমেশনকে ব্যান করে রাখা হয়েছে। চাহে ইন এই সবকিছু নিয়ে ভাবতে থাকে। সে বুঝতে পারে যে সান জিন-উর মধ্যে কোনো একটা সমস্যা তো অবশ্যই আছে, সে অবশ্যই কোনো না কোনো ভাবে স্পেশাল, তা না হলে হান্টার অর্গানাইজেশন কোনোভাবেই তার এত ইনফরমেশন গোপন রাখতো না। এরপরে আমাদের পরের দিনের সিন দেখানো হয়। এখানে জিন-উ সেই জায়গায় চলে আসে, সবাই তাকে দেখে অনেক বেশি খুশি হয়। সবাইকে এখানে একসাথে দেখে জিন-উর পুরনো দলের কথা মনে পড়ে যায়। সেখানে মিস্টার কিম, টং, জুহি এরা সকলেই ছিল। জিন-উ তখন ভাবতে থাকে, অনেক সময় হয়ে গিয়েছে যে আমি শেষবার এরকম ভাবে সময় কাটিয়েছি। যাই হোক, এরপর তারা তাদের মাইনিং মিশন শুরু করে। জিন-উ সেখানে অনেক দ্রুত কাজ করছিল, এ কারণে তারা খুবই তাড়াতাড়ি লাঞ্চ টাইম পেয়ে যায়। এখানে তাদের কাজ খুবই দ্রুত চলছিল। তখনই সেখানে একটি অ্যাসাল্ট টিমের ক্যাপ্টেন চলে আসে, যার নাম ছিল সন কি-হুন। সে তাদেরকে বলে, আমার একজন লোক প্রয়োজন যে আমাদের জিনিসপত্র ভেতরে নিয়ে যাবে। আমাদের একজন লোক অনুপস্থিত, অর্থাৎ এখানে আসতে পারেনি, তাই আমাদের অতিরিক্ত একজন লোক লাগবে। আর রিকভারি যে টিমটি রয়েছে সেখানেও লোক কম রয়েছে, তাই আমি তোমাদের কাছে এসেছি। তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে আমাদের সাথে আসতে চাও? যে আমাদের সাথে আসবে আমরা তাকে অনেক বেশি টাকা দিব। তবে এখানে কেউই তার সাথে যেতে রাজি হয় না, কারণ একটি এ র্যাঙ্কের ডানজনের ভেতরে লো র্যাঙ্কের হান্টারদের যাওয়া অনেক বেশি বিপজ্জনক হতে পারে। সেটা জিনিসপত্র নিয়ে যাওয়ার কাজ হলে সেটাও অনেক বেশি বিপজ্জনক। সেই লিডার তখন বলে, তুমি আমাদের যত টাকাই দাও না কেন, এখানে কেউই তোমাদের সাথে যেতে রাজি হবে না। তখনই পেছন থেকে জিন-উ হাত উঠায় এবং বলে, আমি তোমাদের সাথে যেতে চাই। সেই লিডার তখন জিন-উকে বলে, কিছু টাকার জন্য তুমি তোমার জীবনকে ঝুঁকিতে ফেলো না। জিন-উ তখন বলে, কোনো ব্যাপার না। এরপরে সান কি-হুন তাকে জিজ্ঞাসা করে, তোমার র্যাঙ্ক কি? জিন-উ তখন বলে, আমার র্যাঙ্ক ই। এরপরে তারা নিজেদের পরিচয় দেয়। এই গেটটি গতকালের গেটের চেয়েও অনেক বেশি বড়। এই গেটে 2টা দল যাবে। এই গেটে প্রথমে একটি অ্যাসাল্ট টিম যাবে। ভেতরে যদি তারা কোনো বিপদে পড়ে তাহলে দ্বিতীয় অ্যাসাল্ট টিম তাদের রক্ষা করার জন্য যাবে বা তাদের সাহায্য করার জন্য যাবে। আর যদি কোনো বিপদ না হয় তাহলে বাইরে থাকা টিম ভেতরে যাবে না। এই প্রথম অ্যাসাল্ট টিমে 6 জন এ র্যাঙ্কের হান্টার এবং 3 জন বি র্যাঙ্কের হান্টার ছিল, তবে এই টিমে কোনো এস র্যাঙ্কের হান্টার ছিল না। এরপর তারা সকলেই গেটের ভেতরে প্রবেশ করে। গেটের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই জিন-উর অদ্ভুত এক ধরনের ফিলিংস হতে থাকে, যেমনটা সে সেই রেড গেটে ঢোকার পর পেয়েছিল, অর্থাৎ তার চারপাশে সবকিছুই অনেক অদ্ভুত লাগতে থাকে। তখনই তার পাশে থাকা একজন হান্টার বলে, চিন্তা করো না, আমাদের ক্যাপ্টেন অনেক বেশি শক্তিশালী, তাছাড়াও এখানে থাকা সকলেই অনেক বেশি শক্তিশালী, আর তুমি সবার পেছনে আছো, তাই তোমার তো কোনো চিন্তাই নেই। কোনো ম্যাজিক বিস্টই তোমার উপরে আক্রমণ করতে পারবে না, কারণ আক্রমণ করার আগেই আমরা তাদের মেরে ফেলবো। এখানে সন কি-হুন মনে মনে ভাবছিল যে সে এখন শুধুমাত্র একজন টেম্পোরারি ক্যাপ্টেন, আর সে যদি এই মিশন সঠিকভাবে কমপ্লিট করতে পারে তাহলে সে একজন পার্মানেন্ট ক্যাপ্টেন হয়ে যাবে। মানে সে এখনো হান্টার্স গিল্ডের অরিজিনাল ক্যাপ্টেন হতে পারেনি, সে যদি এই মিশনটা ভালোভাবে কমপ্লিট করতে পারে তাহলে সে একজন পার্মানেন্ট বা আসল ক্যাপ্টেন হতে পারবে এই হান্টার্স গিল্ডের। বর্তমানে সে শুধুমাত্র একজন এ র্যাঙ্কের হান্টার, তার ক্যাপ্টেন হওয়ার জন্য তাকে এখন নিজেকে প্রমাণ করতে হবে। তখনই সেখানে থাকা সকলেই অদ্ভুত কিছু একটা অনুভব করে এবং হঠাৎ করেই সকলেই ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। জিন-উ তখন তাদের সকলের কোঅর্ডিনেশন দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সামনে থেকে তখন অনেকগুলো ডানজন জাকাল সেখানে চলে আসে এবং তাদের উপরে আক্রমণ করে দেয়, তবে সেখানে থাকা সকল হান্টারই তাদেরকে খুবই সহজে হারিয়ে দেয়। সেই হান্টাররা তখন ভাবতে থাকে, এই এ র্যাঙ্কের ডানজারে এই ডানজন জাকালগুলো কি করছে? জিন-উ তখন তাদের জিজ্ঞাসা করে, তো এতে কি হয়েছে, এরা কি রেয়ার নাকি? জিন-উর পাশে থাকা একজন হান্টার তখন তাকে বলে, এই ডানজন জাকালদের মূলত সি র্যাঙ্কের ডানজানে পাওয়া যায়, তাই তাদের এখানে ঘুরে বেড়ানো খুবই অদ্ভুত, কারণ এটা একটা এ র্যাঙ্কের ডানজান, আর তারা যদি এখানে থাকেও তাহলেও তাদের অনেক আগেই মারা যাওয়া উচিত ছিল। তখনই জিন-উ লক্ষ্য করে এদের সকলের গলা
গলায় বেল্ট দিয়ে বাঁধা ছিল, অর্থাৎ এরা হলো পোষা, মানে এদেরকে কেউ ছোট থেকে বড় করেছে। তখনই সেখানে অনেকগুলো অর্কস চলে আসে। এই অর্কসরা সেখানে জাকালদের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। তখন সেই অর্কসদের মধ্যে থেকে একজন একটি স্পিয়ার কিহুনের দিকে ছুড়ে মারে, ফলে তার শিল্ড এখানে ভেঙে যায়। এরপর ট্যাঙ্কার এগিয়ে এসে তাদের সাথে ফাইট করা শুরু করে, তবে সেই অর্করা পেছন থেকে তাদের উপরে আক্রমণ করে। এরপর সেখানে সেই হান্টার এবং অর্কসদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। সেই হান্টারের টিমের মধ্যে হিলার, মেজ, ম্যাজিশিয়ান, ট্যাঙ্কার সবাই ছিল। সবাই নিজেদের অ্যাবিলিটি ব্যবহার করে এখানে ফাইট করতে থাকে। এদের মধ্যে একজন তো নিজের ম্যাজিক সোলজারও ব্যবহার করে, তবে এতে করে তার অনেকগুলো এমপি ব্যবহার হয়ে যায়। আচ্ছা, 3 নম্বর এপিসোডে আমি এই এমপি সম্পর্কে সম্ভবত একটা ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছিলাম। আমি এই এমপি এর ফুল ফর্ম বলেছিলাম ম্যাজিক পাওয়ার, তবে এই এমপি এর ফুল ফর্ম হচ্ছে মানা পাওয়ার। তো ওখানে আমারই মিস্টেক ছিল। আসলে আমি একটা ব্লগ পোস্টে ম্যাজিক পাওয়ার দেখেছিলাম, এই কারণে ম্যাজিক পাওয়ার বলে ফেলছিলাম। বাট গত পরশুদিন আর কি আমি যখন আবার ওই মাঙ্গাটা বা মাংহুয়াটা রিড করি, তখন আমি এখানে ম্যাজিক পাওয়ার না দেখে মানা পাওয়ার দেখতে পাই। তো এমপি এর ফুল ফর্ম হচ্ছে মানা পাওয়ার। আর এই ডানজান থেকে কিন্তু এই যে মাইনিং টিম গুলো আছে, এটা কিন্তু মানাই কালেক্ট করে বা মানা ক্রিস্টাল কালেক্ট করে, আর এগুলো দিয়েই সম্ভবত তারা তাদের মানা পাওয়ার বাড়ায়। এমপির ফুল ফর্ম হচ্ছে মানা পাওয়ার। যাই হোক, এখানে এই সকল হান্টার এবং অর্কসদের মধ্যে অনেক লম্বা সময় ধরে ফাইট চলতে থাকে, তবে এই অর্কসরা অনেক বেশি শক্তিশালী ছিল। সেই অর্কসরা হান্টারদের মধ্যে থেকে একজনের হাত কেটে ফেলে, তবে একজন হিলার আবারও সেই হাতটাকে ঠিক করে দেয়, অর্থাৎ সেই কাটা হাতের জায়গা থেকে আবার নতুন করে হাত বের হয়, কারণ সে অনেক হাই লেভেলের হিলার ছিল। সে যখন তাকে হিল করে দিচ্ছিল, তখনই পেছন থেকে আরেকটি অর্কস তার উপরে আক্রমণ করতে নেয়, তবে তখনই সেই অর্কসটা হঠাৎ করেই উপরের দিকে উঠতে থাকে। আমরা দেখতে পাই জিনউ এবার তার অ্যাবিলিটি ব্যবহার করে এই অর্কসটাকে মেরে ফেলেছে। আসলে এই অর্কসরা অনেক বেশি শক্তিশালী ছিল, এই সকল হান্টাররা এই অর্কসদের হারাতে পারছিল না। জিনউ তখন তার অ্যাবিলিটির সাহায্যে স্টেলথ মোডে চলে যায়, অর্থাৎ জিনউ এখানে সবাইকে দেখতে পাবে, তবে এখানে কেউই জিনউকে দেখতে পাবে না। জিনউ তখন তার এই স্টেলথ মোডের থেকে এই অর্কসদের উপরে আক্রমণ করতে থাকে। জিনউ এখানে থাকা প্রত্যেকটি অর্কসের পায়ে একটু একটু করে আঘাত করে, এ কারণে এই অর্কসরা অনেক বেশি স্লো এবং দুর্বল হয়ে যাচ্ছিল। জিনউ আসলে তার পুরো অ্যাবিলিটি সবার সামনে ব্যবহার করতে চাইছিল না, কারণ সে তো এই টিমের কোনো মেম্বার না, সে একজন আউটসাইডার। কিন্তু তারপরেও সে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সবাইকে মরতে দেখতে পাবে না, এই কারণে সে স্টেলথ মোডে গিয়ে এই অর্কসদের উপরে আক্রমণ করে তাদেরকে দুর্বল করে দিচ্ছিল, যেন এই টিমের বাকি হান্টাররা এই অর্কসদেরকে মেরে ফেলতে পারে খুবই সহজেই। এখন জিনউর সাহায্যে তারা সকলেই এই অর্কসদের খুবই সহজেই হারিয়ে দেয়। ফাইট করার সময় সেই হান্টাররাও অদ্ভুত কিছু অনুভব করছিল। তারা ভাবছিল হঠাৎ করে এই অর্কসরা এত বেশি দুর্বল কিভাবে হয়ে যাচ্ছে। তবে এখানে একজন হান্টার নোটিস করেছিল যে জিনউ স্টেলথ মোডে গিয়ে এই অর্কসদেরকে অনেক বেশি দুর্বল করে দিচ্ছে, তবে সে এই ব্যাপারে কাউকে কিছু বলে না। সে চিন্তা করে যেহেতু সে এই কাজটি করছে, তার মানে তার কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই আছে। এরপরে তারা সকলেই সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে এখন তাদের কি করা উচিত, কারণ এই জায়গা এখন তাদের জন্য অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। তাদের এখন কি করা উচিত? তাদের কি এখন সামনে এগিয়ে যাওয়া উচিত, নাকি তাদের এখন পেছনে ফিরে যাওয়া উচিত? এই ব্যাপারটা তারা বুঝতে পারছিল না। জিনউ তখন ভাবে সে যদি একজন ভালো ক্যাপ্টেন হয়, তাহলে সে অবশ্যই এখন এখান থেকে ফিরে যাওয়ার কথা চিন্তা করবে, কারণ এই টিমের পক্ষে সামনে আসা বসকে হারানো কোনোভাবেই সম্ভব না। তবে তখনই কি হন, অর্থাৎ এই টিমের ক্যাপ্টেন বলে ওঠে আমরা এখন এখান থেকে ফিরে যাব, আমরা পরে অন্য কোনো রেড টিমের সাথে এসে এই মিশনটা কমপ্লিট করব। তারা যখন এই মিশন থেকে ফিরে যেতে নেয়, অর্থাৎ এই গেট থেকে বাইরে চলে যেতে নেয়, তখনই তারা দেখতে পায় এই গেটে অনেক বড় বড় ব্যারেল লেগে গিয়েছে, অর্থাৎ তারা চাইলেও এখন এই গেট থেকে বাইরে যেতে পারবে না। তবে এই ব্যারেলগুলোকে ভাঙা অসম্ভব ছিল না, তবে এটা ছিল তাদের জন্য অনেক বেশি কঠিন। তবে তখনই সেখানে থাকা একজন ম্যাজিক কাস্টার বলে ওঠে চিন্তা করো না, আমি এই ব্যারেলগুলোকে ভাঙার চেষ্টা করছি। সে যখনই এই ব্যারেলগুলোকে ভাঙার চেষ্টা করে, তখনই তার মুখ দিয়ে অনেক রক্ত পড়তে থাকে এবং সে এখানে অনেক বেশি অসুস্থ বা দুর্বল হয়ে যায়। তখন সে বলে আমার কিছু সময় প্রয়োজন, আমি যদি কিছু সময় পাই তাহলে আমি হয়তোবা এটাকে ভাঙতে পারবো, তবে এটা করার জন্য আমার অনেক বেশি শক্তির প্রয়োজন হবে। আসলে এটা একটা ট্র্যাপ ছিল। তখনই পেছন থেকে 50টারও বেশি অর্ক চলে আসে। এতগুলো অর্ককে এখানে একসাথে দেখে এরা সকলেই অনেক বেশি ভয় পেয়ে যায়। এতগুলো অর্কের সাথে তো তারা ফাইট করতে পারবে না, আর তারা যদি ফাইট করার চেষ্টাও করে তাহলেও তারা মারা যাবে। এই অর্কসরা অনেক বেশি শক্তিশালী ছিল, তাই তারা চাইলেও এই অর্কসদের হারাতে পারবে না। এই অর্কসরা তখন নিজেদের একটি অদ্ভুত ভাষায় কথা বলতে থাকে। এরপরে তারা মানুষদের কাছে গিয়ে নিজেদের পরিচয় দেয়। সে বলে আমার নাম গ্যালগান, আমি তোমাদের সাথে দেখা করতে চেয়েছিলাম। কিহুন তখন তাকে জিজ্ঞাসা করে এই গেটটা কি তুমি বন্ধ করেছো? সে তখন বলে হ্যাঁ। কিহুন তখন গ্যালগানকে জিজ্ঞাসা করে এই গুহার মধ্যে কি তোমার চেয়েও শক্তিশালী কেউ আছে? গ্যালগান তখন তাকে বলে তোমার কি মনে হয় এই গুহার মধ্যে আমার চেয়েও বেশি শক্তিশালী কেউ হতে পারবে? সে তখন বলে এখন তোমাদের হাতে দুইটা রাস্তা আছে, প্রথমটা হচ্ছে আমার সৈনিকদের সাথে লড়াই করে মারা যাও, অথবা এখানে এসে আমার সাথে দেখা করো। কিহুন তখন তার দ্বিতীয় প্রস্তাবটি গ্রহণ করে। সে তখন তার সাথে যেতে চায়, কারণ এটা করা ছাড়া তার কাছে আর অন্য কোনো উপায় নেই। প্রথম প্রস্তাবটা ছিল হয় তাদের এখানেই ফাইট করে মারা যেতে হবে, আর দ্বিতীয় প্রস্তাবটা হলো তাদেরকে এই ডানজান বসের সাথে দেখা করতে হবে। তো ডানজান বসের সাথে দেখা করলে তো তারা লম্বা সময় বেঁচে থাকতে পারবে, এ কারণে কিহুন এখানে এই ডানজান বস বা গ্যালগানের সাথে দেখা করার জন্য রাজি হয়েছে। এরপর তারা
সবাই মিলে ডানজনের আরো ভেতরে যেতে থাকে বসের সাথে দেখা করার জন্য। যাওয়ার সময় কিহুন সানজিং উকে বলে তুমি এখানে সবচেয়ে লো র্যাঙ্কের হান্টার, আর আমাদের মধ্যে সেখানে যখন কোনো একজন হান্টার ফাইট শুরু করবে তখন সম্ভবত এই গেটের ব্যারিয়ার ভেঙে যাবে, তখন তুমি চাইলে খুবই সহজে এই গেট থেকে বাইরে বের হয়ে যেতে পারবে। তুমি যখন এই গেট থেকে বাইরে বেরিয়ে যাবে তখন তুমি দ্রুত দ্বিতীয় অ্যাসাল্ট টিমকে খবর দিবে। এসব শুনে জিনু তাকে জিজ্ঞাসা করে তুমি কি মরার ব্যাপারে ভাবছো, তুমি কি এখানে মরতে চাও? তখন এখানে অন্য একজন হান্টার চলে আসে এবং জিনুকে একটা ডায়েরির মতো কিছু একটা দিয়ে বলে আমি চাই তুমি এটাকে আমার পরিবারের হাতে তুলে দিবে। আমরা হান্টার আর আমাদের দায়িত্ব বেঁচে থাকা না, আমাদের দায়িত্ব এই ডানজনগুলোকে ক্লোজ করে দেওয়া, কিন্তু আমরা চাই যে তুমি বেঁচে থাকো এবং তুমি বাইরে গিয়ে আমাদের এই জিনিসগুলোকে আমাদের পরিবারের হাতে তুলে দাও। জিনু তখন তার এই কথায় রাজি হয়ে যায়। জিনু তখন তার এই জিনিসটা নিজের কাছে রেখে বলে আচ্ছা ঠিক আছে আমি এটাকে নিজের কাছে রাখছি, তবে আমি চাই এরকম কিছু যেন না হয়। এরপরে আমরা গেটের বাইরের দৃশ্য দেখতে পাই। তখন সেখানে চাহে ইন চলে এসেছিল। সে আসলে এখানে জিনুকে খুঁজতে এসেছিল। সে তখন মাইনিং টিমের লিডারকে জিনুর ব্যাপারে জিজ্ঞাসা করে। মাইনিং টিমের লিডার তখন বলে জিনু এই গেটের ভেতরে প্রবেশ করেছে। এটা শুনে চাহে ইন এখানে অনেক বেশি অবাক হয়ে যায়। যাই হোক আবারও সিন চেঞ্জ হয়। এখন আমরা দেখতে পাই কিহুনরা এই অর্কদের সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা সামনে যেতে যেতে একটি ক্যাসেলের মতো জায়গায় এসে পৌঁছায়। এই জায়গাটা অনেক বেশি বড় ছিল, এখানে অনেক বেশি অর্ক ছিল, মানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আনলিমিটেড মানে কাউন্টলেস অর্ক আছে। এখানে বিভিন্ন ধরনের আলাদা আলাদা অর্কসরা ছিল। এখানে সেই অর্কসদের মধ্যে একজন লিডারও ছিল। এখানে এই অর্কসদের যে লিডার ছিল সেই ছিল মূলত গ্যালগান। লিডার তখন এখানে এই মানুষদেরকে দেখে বলে মানুষ তোমাদেরকে এখানে স্বাগতম। আর এখানেই মূলত এই এপিসোডটা শেষ হয়ে যায়। 6 নম্বর এপিসোডের শুরুতেই আমরা চাহেইনকে দেখতে পাই। সে এখানে এই গেটের সামনে চলে এসেছিল। চাহেইন এখানে ভাবছিল সানজিং ও একজন ই র্যাঙ্কের হান্টার হওয়া সত্ত্বেও সে একজন পোর্টার হিসেবে কেন একটা এ র্যাঙ্ক ডানজনের ভেতরে গেল। তার কি নিজের জীবনের উপর কোনো মায়া নেই? সে কি এখন এখানে মরতে চায় নাকি? সে আসলে কি ভাবছে? তো চাহেইন যখন এই সমস্ত ব্যাপার নিয়ে ভাবছিল তখনই এখানে এই মাইনিং টিমের লিডার চলে আসে এবং চাহেইনকে জিজ্ঞাসা করে আসলে এখানে কি হয়েছে, গেটের ভেতর কি কোনো সমস্যা হয়েছে? চাহেইন তখন বলে না এরকম কোনো সমস্যা নেই, আমি এখানে মূলত আমার পার্সোনাল একটা কাজের জন্য এসেছি আর আমি আমার পার্সোনাল কাজেই এই গেটের ভেতরে যাব, তাই আপনার চিন্তা করার কোনো দরকার নেই। এরপর চাহেইন এই মাইনিং টিমের লিডারকে বলে আপনার কাছে কি কোনো অস্ত্র আছে? আসলে চাহেইন যেহেতু এখন এই পোর্টালের ভেতরে ঢুকতে চায় আর তার হাতে যেহেতু কোনো অস্ত্র নেই এই কারণেই সে মূলত এই অস্ত্রের ব্যাপারে জিজ্ঞাসা করলো, কারণ খালি হাতে এই পোর্টালের ভেতর ঢোকার চেয়ে একটা অস্ত্র নিয়ে ঢোকা তো ভালো, তাই না? তবে এখানে এই মাইনিং টিমের লিডারের কাছে শুধুমাত্র এই কুড়ালটাই ছিল। আসলে যেহেতু তারা মাইনিং টিম তাই কুড়াল ছাড়া অন্য কোনো অস্ত্র তো তাদের কাছে থাকবে না। এই কারণে চাহেইন এখানে ভাবছিল যে তার এই কুড়ালটা নেওয়া উচিত হবে নাকি হবে না। মাইনিং টিমের লিডার তখন চাহেইনকে বলে খালি হাতে এই পোর্টালের ভেতরে ঢোকার চেয়ে একটা অস্ত্র নিয়ে ঢোকা তো অনেক ভালো, তাই না? এখন আমাদের ডানজনের ভেতরের সিন দেখানো হয়। এখানে থাকা প্রত্যেকটা অর্কসরা অনেক বেশি খুশি ছিল এখানে এই মানুষদেরকে দেখে। তারা নিজেদের অস্ত্র দিয়ে বারবার মাটিতে আঘাত করছিল। এখানে থাকা হান্টাররা এটা ভালোভাবে বুঝতে পারে যে এই অর্কসরা অনেক বেশি শক্তিশালী আর এই অর্কসরা যদি এই ডানজন ব্রেক করে শহরের মধ্যে চলে যায় তাহলে তারা পুরো শহরকেই ধ্বংস করে দিতে পারে। বিশেষ করে এখানে বসের সাথে 4 জন জেনারেল দাঁড়িয়েছিল, মানে বসের পাহারাদার বলতে পারো। এই 4 জনকে এখানে অনেক বেশি ডেঞ্জারাস লাগছিল, মানে তাদের দেখেই বোঝা যাচ্ছিল যে তারা কত বেশি শক্তিশালী, যে তারা যদি এই ডানজন ব্রেক করে চলে যায় তাহলে এই 4 জনই যথেষ্ট পুরো শহরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তাহলে তোমরা ভাবো যে এই বস নিজে কত বেশি শক্তিশালী। যাই হোক এখানে কিহুন শুধুমাত্র একটা জিনিসই ভাবছিল যে তারা কিভাবে এই বসকে হারাবে আর তারা কিভাবে এই ডানজনকে ক্লোজ করে দিবে। তখন এই ডানজনের বস গ্যালগান তাদেরকে বলে তোমাদের কি মনে হয় মানুষরা, তোমরা কি আমাকে হারাতে পারবে? তোমরা কি আমাকে দেখে ভয় পাচ্ছ? এখানে এই গ্যালগানের শরীর থেকে অনেক বেশি ডেঞ্জারাস অরা বের হচ্ছিল। আচ্ছা এই বসের নাম কিন্তু কার গ্যালগান, বাট আমি তাকে জাস্ট গ্যালগান বলছি। তো কার গ্যালগানকে জাস্ট কারটা বাদ দিয়ে জাস্ট গ্যালগান বলছি। তো আমি আশা করছি এটা বুঝতে তোমাদের খুব একটা বেশি সমস্যা হবে না। তো যাই হোক এখানে যখন গ্যালগান তার ভয়ের অরা রিলিজ করে তখন এখানে থাকা প্রত্যেকটা হান্টারের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তারা এখানে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। কিহুন তখন গ্যালগানকে জিজ্ঞাসা করে তুমি আমাদেরকে এখানে কেন নিয়ে এসেছো, তুমি আমাদের সাথে কি করতে চাও? এটা শুনে গ্যালগান বলে আমি তোমাদেরকে এখানে শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য নিয়ে এসেছি, আমি তোমাদের সাথে আমার আর্মিদের সামনে এখানে খেলবো আর তারপর তোমাদেরকে মেরে ফেলবো। এটা শুনে কিহুন চিন্তা করে আমাদের জীবন কি এদের কাছে কিছুই না, আমরা কি জাস্ট একটা খেলনা তাদের কাছে? এখানে গ্যালগান একটা জিনিস লক্ষ্য করে এখানে থাকা সকল মানুষদের মধ্যে একজন মানুষ অনেক বেশি অদ্ভুত, মানে সে এখানে সানজিং উকে নোটিস করে। যাই হোক এখানে যেহেতু কিহুন এই টিমের ক্যাপ্টেন তাই তাকে যে কোনো ভাবে এই বসকে হারাতে হবে, এই কারণে সে সবাইকে অর্ডার দেয় যে চলো এবার আক্রমণ করো। সে যখন এই কথা বলে সামনে এগিয়ে যায় তখন সে লক্ষ্য করে পেছন থেকে কেউই তাকে সাহায্য করার জন্য সামনে আসছে না। তোমাদের হয়তো মনেই আছে এটাই সেই অ্যাসাল্ট টিম যাদেরকে কোনো অর্ডার দিতেই হয় না, তারা নিজে থেকেই সবার উপরে আক্রমণ করতে যায়। তবে তারপরেও এই ডানজনের ভেতরে এসে তারা এত বেশি পরিমাণে ভয় পেয়ে গেছে যে তারা নিজেরা নড়তেই পারছে না। তো যাই হোক কিহুন এখানে একা একাই এই গ্যালগানের উপরে
আক্রমণ করে, তবে গ্যালগান এখানে তার হিম অফ প্রোটেকশন অ্যাবিলিটি ইউজ করে এবং তার সামনে একটা শিল্ড নিয়ে আসে, আর এই শিল্ডের কারণে কিহুন এখানে গ্যালগানের উপরে আক্রমণই করতে পারে না। গ্যালগান তখন তার গ্র্যাভিটি অ্যাক্সেলারেশন ব্যবহার করে কিহুনকে বারবার উপরে আর নিচে ছুড়ে মারতে থাকে, মানে তাকে বারবার উপরের দেয়ালে আছাড় মারে আবার নিচের দেয়ালে আছাড় মারতে থাকে। এ কারণে কিহুনের অবস্থা এখানে আরো অনেক বেশি খারাপ হয়ে যায়। এখন কিহুন তো জাস্ট একটা মানুষ, তাই না? মানুষের পক্ষে আর কতটাই বা সহ্য করা সম্ভব? কিহুনের অবস্থা যখন এখানে অলমোস্ট একদমই খারাপ হয়ে যায়, তখনই এখানে সান জিং উ এসে তাকে বাঁচিয়ে নেয়। সান জিং উ তখন কিহুনকে জিজ্ঞাসা করে, ক্যাপ্টেন, আমি জানি এটা আপনাদের অ্যাসার টিম এবং এটা হান্টার্স গিল্ডের আন্ডারে আছে, তাই আমার এখানে নাক গলানো উচিত না, কিন্তু এখন এই পুরো অ্যাসাল্ট টিমের জীবন বিপদের মধ্যে আছে। জিনু যখন এ সকল কথা বলছিল তখন এই টিমের বাকি মেম্বাররাও সেখানে চলে আসে। তখনই এখানে এই 4 জন জেনারেলের মধ্যে থেকে একজন জেনারেল তার উপরে আক্রমণ করতে যায়। জিনু তখন পেছনে না তাকিয়েই তার অ্যাবিলিটির সাহায্যে তাকে ধরে উপরের দিকে ছুঁড়ে মারে। মানে গ্যালগান এখানে কিহুনকে যেভাবে মেরেছিল, জিনু এখানে সেই জেনারেলকে একই ভাবে মারে। জিনু তখন এই কিহুনকে জিজ্ঞাসা করে, ক্যাপ্টেন, তুমি কি এই সকল অর্কসদের আমার হাতে ছেড়ে দিবে? মানে জিনু এখানে বোঝাচ্ছে যে তুমি এই সকল অর্কসদেরকে মারার দায়িত্ব আমাকে দিবে কিনা। এখানে কিহুন তার কথায় রাজি হয়ে যায়, মানে সে বেশি কিছু তো বলতে পারে না, সে জাস্ট বলে প্লিজ। এখানে গ্যালগান জিনুকে দেখেই বুঝতে পারে যে জিনু এখানে প্রচন্ড পরিমাণে শক্তিশালী, আর এদিকে এই টিমের ক্যাপ্টেনও তো এখন জিনুকে এই বেস্টদেরকে মারার দায়িত্ব দিয়ে দিয়েছে। তো যাই হোক, তখনই সেখানে জিনুর পুরো আর্মি চলে আসে, মানে জিনু জাস্ট সামান করে আর জিনুর পুরো শ্যাডো আর্মি এই জায়গাটায় চলে আসে। তবে তারপরেও এখানে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে জিনুর শ্যাডো আর্মির চেয়েও কিন্তু এখানে গ্যালগানের আর্মির পরিমাণ বেশি বা তার সৈন্যের পরিমাণ এখানে অনেক বেশি। কিন্তু জিনুর জন্য তো এটা কোনো ব্যাপারই না, কারণ জিনু যে সকল সৈন্যদেরকে হারাবে তাদেরকেই সে নিজের টিমে নিয়ে নিতে পারবে আর কি, মানে শ্যাডো মোনার্কের অ্যাবিলিটি ব্যবহার করে যাকে মেরে ফেলবে তাকেই সে নিজের সোলজার বানিয়ে ফেলতে পারবে। এখন আমাদের এই ডানজনের বাইরের সিন দেখানো হয়। এখানে সার্ভেলিংস টিমের প্রধান উ জিমচুল চলে এসেছিল। সে এখানে এসে জিনউর ব্যাপারে ভাবতে থাকে যে জিনউ কেন 2 দিন ধরে একজন মাইনার হিসেবে কাজ করছে। তখনই এখানে সেই লোকটা চলে আসে যাকে জিনউ নিজের রাগ দেখিয়েছিল আর কি। এই লোকটা কিন্তু প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল, গত এপিসোড দেখে তোমাদের হয়তো মনেই আছে। এই লোকটা উ জিনচুলকে বলতে থাকে, আমি জানতাম এই জিনউ উল্টাপাল্টা কিছু একটা অবশ্যই করছে, কারণ গতদিন সে যখন আমার দিকে তাকিয়েছিল তখনই আমি বুঝতে পারছিলাম যে সে কোনো ভালো মানুষ না। যাই হোক, এদিকে উ জিনচুল ভাবতে থাকে জিনউ এখন একজন এস র্যাঙ্কের হিরো হয়ে গেছে, কিন্তু তারপরেও সে এরকম ছোটখাটো মিশনে কেন আসছে, সে আসলে কি চায়। তখনই এখানে মাইনিং টিমের লিডার এসে উ জিনচুলকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে নাকি। উ জিনচুল তখন বলে, আমাকে এখন এই ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করো না, কি হয়েছে না হয়েছে এটা তোমরা আগামীকালকে নিউজেই দেখতে পাবে। এরপরে এই মাইনিং টিমের লিডার তাকে বলে, কিছুক্ষণ আগে চাহে ইনো এই একই ব্যাপারে প্রশ্ন করেছিল আর সেও এখন এই রেডের ভিতরে ঢুকেছে বা এই ডানজনের ভিতরে ঢুকেছে। সে তখন তার টিমকে বলে, তোমরা তাড়াতাড়ি করে এই গেটটার পাওয়ারকে আবারও রিচেক করো, এটা কি আসলে এ র্যাঙ্কের গেট নাকি এটা চেঞ্জ হয়ে এস র্যাঙ্কের গেট হয়ে গেছে। এবার আমরা ডানজনের ভিতরে চাহে ইনকে দেখতে পাই। চাহে ইনের সামনে এখানে অনেকগুলো অর্কস মরে পড়েছিল। চাহে ইন এখানে ভাবতে থাকে এতগুলো অর্কসকে কিহুনের টিম কিভাবে মারলো, এই ব্যাপারটা তো আমার কাছে অনেক বেশি অদ্ভুত মনে হচ্ছে। তবে এই মাত্র যে অরাটা আমি পেলাম এটা অবশ্যই এই ডানজনের বসের অরা, আর আমার মনে হয় না যে কিহুনের টিম এই বসকে হারাতে পারবে, তাই যেভাবে হোক না কেন আমাকে এখন দ্রুত ভেতরে যেতে হবে। এখন আমরা ভেতরে সান জিং উকে দেখতে পাই। সান জিং উ এখানে তার একটা নতুন অ্যাবিলিটি ব্যবহার করে, আর এই অ্যাবিলিটির নাম মোনার্কস ডোমেইন। এখানে মূলত জিন উর চারপাশে একটা বিশাল বড় সার্কেল তৈরি হয়ে গিয়েছিল এবং এই সার্কেলের মধ্যে জিন উর যে সকল শ্যাডো আর্মিরা ছিল তারা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল, আর এই পাওয়ারটা জিন উ ওই ডেমন ক্যাসেলের 70 নম্বর ফ্লোরে যাওয়ার পরে পেয়েছিল। এখন জিন উর এই অ্যাবিলিটি দেখে এই অ্যাসাল্ট টিমের প্রত্যেকটা মেম্বার অনেক বেশি অবাক হয়ে যায়। বিশেষ করে এখানে থাকা মেজেসরা ভাবতে থাকে, আমরা এত হাই লেভেলের মেজ হয়ে সর্বোচ্চ 2 জনকে সামান করতে পারি, কিন্তু এই ই র্যাঙ্কের হান্টার কিভাবে এতজন সোলজারকে সামান করতে পারে। এরপর দেখতে দেখতে এখানে ফাইট শুরু হয়ে যায়। এই অর্কসরা জিন উর উপরে আক্রমণ করে, আর এখানে কিন্তু জিন উর যে শ্যাডো আর্মিরা আছে, ইগ্রিস, আয়রন, ট্যাঙ্ক, এরা সবাই এই অর্কসদের কচুকাটা করতে থাকে। জিন উ এদের মারতে থাকে, তারাও এখানে এদেরকে খুবই বাজেভাবে মারতে থাকে। জিন উ এখানে নোটিস করে তার শ্যাডো আর্মির সোলজাররা এখন অলমোস্ট বি র্যাঙ্কের হান্টারের সমান পাওয়ারফুল, মানে একটা অর্ককে হারানোর জন্য এক একটা সোলজারকে কমপক্ষে 3 থেকে 4 বার মরতে হচ্ছে। আর এভাবেই যদি সবকিছু চলতে থাকে তাহলে জিন উর মানা পাওয়ার খুবই তাড়াতাড়ি কমে যাবে। এ কারণে জিন উ এখানে বুঝতে পারে এখানে থাকা অর্কসদের সংখ্যা তার নিজেকেই কমাতে হবে। তখনই কার গ্যালগান এখানে তার হিম অফ ফায়ার ড্রাগন ব্যবহার করে। এ কারণে এখানে চারপাশ থেকে অনেক বেশি ড্রাগনের মুখ চলে আসে, আর সেগুলো চারপাশে অনেক বেশি আগুন ছড়াতে থাকে। এই আগুনগুলোর কারণে সান জিং উর অনেক শ্যাডো আর্মি এখানে মারা যায়। গ্যালগান এখানে সান জিং উকে বলে, তোমার এই এত শ্যাডো আর্মি জাস্ট একটা কাঠের পুতুলের মতো, এগুলোকে তো আমি খুবই সহজে মেরে ফেলবো, তাই বেশি নায়ক হওয়ার দরকার নেই। সান জিং উ তখন বলে, এগুলো তো 1000 বার জন্ম নিতে পারে, অসংখ্যবার এগুলো ফিরে আসবে, তখন তুমি কি করবে। এখানে গ্যালগান তখন তার হিম অফ প্রোটেকশন ব্যবহার করে তার শিল্ডটাকে নিয়ে আসে এবং সেটা দিয়ে
দিয়েই সান জিন ওর উপরে আক্রমণ করতে থাকে। সেই সাথে গ্যালগান এখানে তার গ্র্যাভিটি পাওয়ার ইউজ করে এখানে থাকা সোলজারদের উপরেও আক্রমণ করতে থাকে এবং সে সান জিনুকে বলে আমি এটা ততক্ষণ করতে থাকবো যতক্ষণ না তোমার সোলজারদের অ্যাবিলিটি শেষ হয়ে যায় বা তোমার সোলজারদের পরিমাণ শেষ হয়ে যায়। গ্যালগান এখানে তার ফায়ার অ্যাবিলিটি ব্যবহার করেও এখানে জিনউর অনেক শ্যাডো সোলজারদেরকে মেরে ফেলতে থাকে। এবার আমাদের বাইরের সিন দেখানো হয়। এখানে এই গেট কোন লেভেলের এটা আবারও পরিমাপ করা হয়েছে। এখানে মূলত তাদের একটা ভুল হয়ে গিয়েছিল, এটা এখন আর কোনো সাধারণ এ র্যাঙ্কের গেট না, এটা এখন সর্বোচ্চ এস র্যাঙ্কের কাছাকাছি যে গেটটা হয় সেই গেট, মানে এটা এ র্যাঙ্কেরই গেট কিন্তু এস র্যাঙ্কের সর্বোচ্চ কাছাকাছি। তোমাদের পরীক্ষার সিস্টেম অনুযায়ী জিনিসটাকে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি। মনে করো তোমাদের 80তে এ প্লাস, তো যে ছেলেটা 80 পাইছে আর যে ছেলেটা 98 পাইছে তারা দুজনেই কিন্তু এ প্লাস পাইছে, কিন্তু মেধাবী বা বেশি পড়াশোনার দিক দিয়ে পাওয়ারফুল কে? যে 98 পাইছে সেই না। সো এখানে মনে করো যে এই গেটটা অলমোস্ট 98 যে পাইছে তার মতো শক্তিশালী। মানে আশা করছি বুঝাইতে পারছি যে এই গেটটা অ্যাকচুয়ালি কত বেশি শক্তিশালী। এটা এ র্যাঙ্কের গেট হলেও এটার পাওয়ার অলমোস্ট এস র্যাঙ্কের সমান। তারা তখন বলে দ্রুত হান্টার্স গিল্ডের মাস্টারকে খবর দাও, আমাদেরকে এই অ্যাসাল্ট টিমকে সাপোর্ট দেওয়ার জন্য আরো টিম বা আরো মেম্বার ভেতরে পাঠাতে হবে। এদিকে ভেতরে গ্যালগান জিনউকে বলতে থাকে কখনো না কখনো তোমার এই মানা পাওয়ার বা ম্যাজিক পাওয়ার তো শেষ হবেই, আর তখনই তোমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাবে। এটা শুনে সান জিনউ বলে কি আমার অবস্থা খারাপ হয়ে যাবে? এটা বলেই সান জিনউ এখানে একটা পোর্শন খায় এবং বলে এবার তুমি দেখো আসল একটা নেক্রোম্যান্সারের পাওয়ার। এরপরে জিনু এখানে তার সেই ভাইরাল ডায়লগটা বলে, মানে বলে অ্যারাইজ। জিনুর এখানে অ্যারাইজ বলার সাথে সাথে এখানে যে হাই অর্কসরা মরে পড়েছিল তারা সবাই জীবিত হয়ে ওঠে বা তাদের সকলের শ্যাডো জীবিত হয়ে ওঠে এবং তারা জিনউর স্কুলে ভর্তি হয়ে যায় উইদাউট এনি অ্যাডমিশন। তো যাই হোক, মানে তারা জিনুর শ্যাডো আর্মি হয়ে যায় আর কি। এটা দেখে এখানে গ্যালগান এখানে প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায়। জিনউ তখন গ্যালগানকে বলে চিন্তা করো না, খুবই কম সময়ের মধ্যে তুমিও আমার আর্মির অংশ হয়ে যাবে। এটা দেখার সাথে সাথে বা এটা শোনার সাথে সাথে গ্যালগান এখানে প্রচন্ড পরিমাণে অবাক হয় এবং বলে কি এটা তো আবার সে না তো, এটা তো আবার লর্ড না তো। এখন এই কথাটা বলার সাথে সাথে এখানে আবারও একটা গ্লিচ খায়। এখানে গ্যালগান ভাবতে থাকে আমি যখন এই নতুন পৃথিবীতে এসেছিলাম তখন আমার মাথার মধ্যে শুধুমাত্র একটা কথাই চলছিল আর সেটা হচ্ছে মানুষদেরকে মেরে ফেলো। এখন সে যদি লর্ড হয় তাহলে আমি তার সামনে কি করছি, আমাকে কেন লর্ডের সামনে পাঠানো হচ্ছে? গ্যালগান যখন এই সবকিছু ভাবছিল তখন কিন্তু এই জায়গাটায় অনেক বেশি গ্লিচ হচ্ছিল, বিশেষ করে গ্যালগানের মধ্যে অনেক বেশি গ্লিচ হচ্ছিল। হঠাৎ করে গ্যালগানের গ্লিচ থেমে যায় এবং সে মনে করো কিছুক্ষণ অতীতে চলে যায় এবং সে তার জেনারেলদেরকে অর্ডার দেয় যাও এদের সবাইকে মেরে ফেলো এবং তাদের লাশ আমার কাছে নিয়ে আসো। এবার আমাদের হান্টার্স গিল্ডের প্রধান চইকে দেখানো হয়। সে জানতে পারে যে এটা এখন আর কোনো সাধারণ এ র্যাঙ্কের গেট না, এটা অলমোস্ট এস র্যাঙ্কের কাছাকাছি একটা গেট। এটা শুনে সে কিহুনের ব্যাপারে অনেক বেশি চিন্তিত হয়ে যায়, কারণ এটা যদি কোনো নর্মাল এ র্যাঙ্কের গেট হতো তাহলে কিহুন এতক্ষণে ওই গেটের বসকে মেরে এখানে চলে আসতো। আর যদি এই গেট এখন ব্রেক হয়ে যায় তাহলে আবারও জেজু আইল্যান্ডের মতো একটা অবস্থা তৈরি হয়ে যাবে। এই জেজু আইল্যান্ডটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা আর্ক, যেটা তোমরা সোলো লেভেলিং এর একদম ফার্স্ট এপিসোডে হালকা কিছু একটা দেখেছিলে, হালকা অংশ দেখেছিলে আর কি, মানে সিজন 1 এর প্রথম এপিসোডের শুরুর ভাগে একটু দেখেছিলে। আর এই জেজু আইল্যান্ডের মেইন কাহিনী কিন্তু এই সিজন 2 শুরু হবে, মানে 10 অথবা 11 নম্বর এপিসোড থেকে শুরু হওয়ার কথা। যাই হোক, চই এখানে বলে সেই গেটটাকে ক্লোজ করার জন্য আমাদের দ্রুত অন্যান্য হান্টার্সদেরকে সেখানে পাঠাতে হবে, আর অবস্থা যদি খারাপ হয়ে যায় তাহলে আমাদেরকে হোয়াইট টাইগার গিল্ড এবং ফেইন্ট গিল্ডের সাহায্য নিতে হবে। তো তাদের কথাবার্তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখানকার পরিবেশ আসলেই অনেক বেশি সিরিয়াস। এখন আমাদের আবারও ডানজনের ভেতরের সিন দেখানো হয়। এখানে জিনউর শ্যাডো আর্মি সকল অর্কসদের এবার খুবই বাজেভাবে মারতে থাকে, মানে এবার জিনউই এদের চেয়ে অনেক বেশি এগিয়ে যাচ্ছিল। এসব দেখে গ্যালগান এখানে প্রচন্ড পরিমাণে রেগে যায়। এই সময় এখানে যে হান্টার্সরা ছিল, মানে অ্যাসাল্ট টিমের মেম্বাররা ছিল, তারা চিন্তা করে জিনউ এখানে একা একা ফাইট করছে, তাই আমাদেরও উচিত তাকে কিছুটা সাহায্য করা। এখন এই কথাটা শোনার সাথে সাথেই গ্যালগান এখানে তার হিম অফ ব্লাইন্ডনেস ব্যবহার করে তাদের সকলকে এখানে চুপ করে দেয় বা থামিয়ে দেয় বা কাইন্ড অফ অন্ধ করে দেয়। সে তখন তাদেরকে বলে তোমরা জাস্ট অডিয়েন্স, আর অডিয়েন্সের মতো করে এখানে বসে থাকো। এরপর গ্যালগান নিজে জিনুর সাথে ফাইট করার জন্য চলে আসে। সে এখানে জিনুর উপর হিম অফ ব্লাইন্ডনেস, হিম অফ স্লাম্বার, হিম অফ লেজার এই সকল কিছু ব্যবহার করে, তবে এগুলোর কারণে জিনুর এখানে কিছুই হয় না, মানে এগুলো জিনুর উপর কোনো প্রভাবই ফেলতে পারে না। তখন সেখানে একটা নোটিফিকেশন আসে এবং এই নোটিফিকেশনে আমরা জানতে পারি জিনুর উপরে কোনো বিষক্রিয়া বা কোনো ধরনের কাজ করে না। এটা মূলত এই গেমের সিস্টেমের কারণে হয়েছে, আর এটা ভাই আসলেই অনেক স্পেশাল একটা ব্যাপার বা ভালো একটা ব্যাপার। এরপর গ্যালগান আবারও তার হিম অফ প্রোটেকশন দিয়ে জিনউর উপরে আক্রমণ করতে যায়। তখনই এখানে জিনউর মোনার্ক বা স্পেল কাস্টাররা চলে আসে। জিনউ তখন তাকে বলে চলো প্রথমে তোমার এই শিলটাকে আমরা ভেঙে ফেলি। গ্যালগান এখানে তার নিজের অ্যাবিলিটি ব্যবহার করে জিনুর এই আক্রমণটাকে ব্লক করার চেষ্টা করে, তবে সে এটাকে ব্লক করতে পারে না। এখানে এই আক্রমণের কারণে গ্যালগানের এই শিল্ডও ভেঙে যায়, সাথে সে তার মুখে যে মাস্কটা পরে থাকতো সেই মাস্কও এখানে ভেঙে যায়। তখনই এখানে চাহে ইন চলে আসে। সে এখানকার সিচুয়েশন দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। সে চিন্তা করে এত বেশি সোলজার এখানে কোথা থেকে আসলো। সে তখন এখানে এই অ্যাসাল্ট টিমকেও দেখতে পায়। এই পুরো অ্যাসাল্ট টিম তখন চাহে ইনের কাছে চলে আসে। চাহে ইন তখন এদেরকে জিজ্ঞাসা করে যে এখানে আসলে কি হচ্ছে। এই অ্যাসাল্ট টিমের
মেম্বাররা বলে আমরা নিজেরাও জানি না যে এখানে আসলে কি হচ্ছে। এদিকে জিনউ আর গ্যালগানের ফাইটের মধ্যে আমরা দেখতে পাই গ্যালগান এবার একটা স্পেল ব্যবহার করে নিজেকে অনেক বিশাল বড় করে ফেলেছে। এটা দেখে জিনউ বলে আরে ভাই আমি জায়ান্টদেরকে একটুও পছন্দ করি না, মানে জায়ান্টদের সাথে আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স অনেক বেশি খারাপ। এখানে গ্যালগান এবার তার হিম অফ ড্রাগনকে ব্যবহার করে এবং এটাকে অনেক পাওয়ারফুল ভাবে ব্যবহার করে। মানে এখানে চারপাশে তোমরা দেখতেই পাইছো কত বেশি ড্রাগন চলে আসে। এই ড্রাগনরা চারপাশে র্যান্ডমলি অনেক বেশি আগুনের গোলা ছুটতে থাকে এবং এই আগুনগুলোর কারণে তার নিজের সৈন্যরাও মরতে থাকে, মানে জিনউর শ্যাডো সোলজাররা তো মরতে থাকে, সেই সাথে এখানে হাই অর্কসরাও মরতে থাকে। মানে বুঝতেই পারছো যে গ্যালগান এখানে কি পরিমাণ পাওয়ার ব্যবহার করছে। জিনউ তখন উপরে লাফ দিয়ে গ্যালগানের চোখের উপরে আক্রমণ করে। ভাই আমি এখানে আবারও বলতেছি এই ফাইটটা জাস্ট অস্থির লেভেলের ফাইট ছিল। এই এক্সপ্লেইনটা দেখে শেষ করে তোমরা অবশ্যই একবার টেলিগ্রামে যায় এই এপিসোডটা দেখে আইসো। এখানে জিনুর আক্রমণ এই গ্যালগানের উপরে কাজ করছিল না, এই কারণে জিনু এখানে একটা চেন নিয়ে এসে গ্যালগানকে চারপাশ থেকে বিভিন্নভাবে বেঁধে ফেলার চেষ্টা করে। তখনই এখানে সার্ভেলিং স্ট্রিমের প্রধান জিমচুল চলে আসে এবং সে এসে এখানকার পরিস্থিতি দেখে প্রথমে তো অবাক হয়, তারপর চিন্তা করে আরে যাই হোক জিনু এখন এখানকার পুরো পরিস্থিতি সামলে নিয়েছে, অর্থাৎ এখন আমরা মোটামুটি নিরাপদে আছি। এখন সার্ভেলিং স্ট্রিমের প্রধান জিমচুলকে দেখে চাহে ইন এখানে অবাক হয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করে আপনি এখানে কি করছেন। জিমচুল তখন বলে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আমি এই গেটটা দেখে বুঝতে পারি যে এখানকার পরিস্থিতি অনেক বেশি ডেঞ্জারাস হয়ে গেছে, এই কারণে এই অ্যাসাল্ট টিমকে ব্যাকআপ দেওয়ার জন্য আমি এখানে এসেছিলাম। তবে এখানে আসার পর বুঝতে পারছি আমার এখানে আসার কোনো দরকারই ছিল না। এই জায়গাটার পরিস্থিতিকে জিনু ভালোভাবেই সামলে নিয়েছে। জিমচুল এখানে এটা দেখে অবাক হয়ে যায় যে জিনু এখানে অনেক ভালো একটা ফাইটার হওয়ার সাথে সাথে সে সামানিং ম্যাজিকও অনেক ভালোভাবে ব্যবহার করতে পারছে। চাহে ইনও এসব দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং সে জিনউর উপরে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। চাহে ইন তখন জিমচুলকে জিজ্ঞাসা করে আপনি কি এই জিনউর ব্যাপারে কিছু জানেন? জিমচুল তখন বলে না আমি তার ব্যাপারে তেমন কোনো একটা ইনফরমেশন জানি না। এখানে আমরা ফাইটের মধ্যে দেখতে পাই গ্যালগানের অবস্থা এবার অনেক বেশি খারাপ হয়ে গেছে। জিনু এবার গ্যালগানকে তার সৈন্য দ্বারাই তাকে মেরে ফেলে, মানে তার যে চারজন জেনারেল ছিল এই জেনারেলদের সাহায্যেই সে এই গ্যালগানকে এখানে মেরে ফেলে। তবে এই ডানজন ক্লিয়ার হয়ে যাওয়ার পর এই ডানজনে যত ক্রিস্টাল ছিল বা মানা ছিল এগুলো জিনু এই হান্টার্স গিল্ডের জন্যই ছেড়ে দেয়। তবে জিনু তো এখানে গ্যালগানের শ্যাডো অবশ্যই এক্সট্রাক্ট করতে পারবে, এই কারণে সে অ্যারাইজ বলে এবং সে এই গ্যালগানের শ্যাডোকে এক্সট্রাক্ট করে নেয়। গ্যালগানের শ্যাডোকে এক্সট্রাক্ট করার পর জিনু দেখতে পায় এটা র্যাঙ্ক হচ্ছে ইলাইট নাইট, মানে এই র্যাঙ্ক জিনু আজকেই প্রথমবার দেখলো। মানে এই গ্যালগান যে ছিল সে যখন জিনুর শ্যাডো হয়ে গেল তখন তার র্যাঙ্ক হচ্ছে ইলাইট নাইট। এখন এই সিস্টেমটা জিনুকে এই কার গ্যালগানের একটা নাম রাখতে বলে, তবে জিনু এই কার গ্যালগানের নাম ভুলে গেছিল, মানে তার ব্রেনটা খুবই ছোট, বেশি কিছু মনে রাখতে পারে না। যাই হোক এই কারণে সে এই কার গ্যালগানের নাম বা এই কার গ্যালগানের শ্যাডোর নাম রেখে দেয় ফ্যাং। হঠাৎ করে জিনু পেছনে তাকিয়ে জিমচুলকে দেখে এখানে অনেক বেশি টেনশনে পড়ে যায়, কারণ তার পাওয়ার এখানে অলমোস্ট ফুলি রিভিল হয়ে গেছে। যাই হোক এখানে এই অ্যাসাল্ট টিমের প্রত্যেকটা মেম্বার এবার জিনুকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে যে তুমি এত বেশি পাওয়ারফুল কিভাবে হলে বা তুমি এত বেশি সোলজারকে কিভাবে সামান করতে পারলে। এখানে জিনুর কিছু বলার আগেই সামনে এই সার্ভেলেন্স টিম চলে আসে এবং তারা এই হান্টারদেরকে বলে জিনু আমাদের অ্যাসোসিয়েশনের এখন টপ সিক্রেট, তার ব্যাপারে তোমরা এখন বেশি কিছু জানতে পারবে না। সানজিংউ তোমাদের সামনে তার এস র্যাঙ্কের অ্যাবিলিটি দেখিয়েছে আর তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব এখানে যত কিছু হলো বা যা কিছু হলো তোমরা এখন এগুলোকে গোপন রাখবে, বাইরে এগুলোকে লিক করবে না। এসব বলেই জিমচুল সানজিংউকে নিয়ে এই জায়গাটা থেকে চলে যায়। তবে যাওয়ার আগে কিহুন এখানে সানজিংউকে ধন্যবাদ জানায়, কারণ সানজিংউর কারণেই তারা সকলেই এখানে বেঁচে আছে। চলে যাওয়ার আগে জিনউ এখানে যে মেসটা ছিল ওই মেসটাকে তার ডায়েরিটা ফিরিয়ে দেয়, মানে এই ডায়েরিতে তো তার শেষ ইচ্ছা লেখা ছিল, বাট যেহেতু তারা কেউ মরে নাই সো শেষ ইচ্ছা তো কোনো প্রশ্নই ওঠে না, এই কারণে জিনু তাকে তার ডায়েরিটা ফিরিয়ে দেয়। এখন চলে যাওয়ার সময় চাহে ইন জিনুর সাথে কথা বলতে যায়, কিন্তু তখনই পাশ থেকে একটা মেয়ে চাহে ইনকে ডাকে আর বলে আপনার হাতে কুড়াল কেন আছে। এটা দেখে চাহে ইন এখানে অনেক বেশি লজ্জা পেয়ে যায় এবং সে তখন তাকে জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় জিনু কি এখন আমাকে অনেক বেশি উইয়ার্ড ভাবছে। এখন আমাদের হান্টার্স গিল্ডের প্রধান অর্থাৎ চৈজন ইনকে দেখানো হয়, তার কাছে কিহুন এসে সবকিছু রিপোর্ট করে। চৈ তখন ভাবতে থাকে তাহলে প্রথমে জিনউ হোয়াইট টাইগার গিল্ডকে সাহায্য করেছে, তারপর সে আমাদেরকে সাহায্য করেছে। সান জিনউ একই সাথে একজন অ্যাসাসিন টাইপের হান্টার এবং সে অনেক সৈন্যদের সামান করতে পারে, তাই না? তার মানে সে আসলে অনেক পাওয়ারফুল, তাই না? এরপরে সে কিহুনকে জিজ্ঞাসা করে কিহুন তোমার কি মনে হয় সান জিনউ আর আমার মধ্যে কে বেশি পাওয়ারফুল? কিহুন তখন বলে প্রত্যেকটা ডানজানে একটা হান্টার অপর হান্টারকে সাহায্য করে এবং এভাবেই এক একটা ডানজান কমপ্লিট হয় বা ডানজানকে ক্লোজ করা হয়, কিন্তু একটা সর্বোচ্চ এ র্যাঙ্কের ডানজান আপনি কি একা কমপ্লিট করতে পারবেন? সেই ডানজানকে আপনি একা ক্লোজ করে দিতে পারবেন? চৈজন ইন তখন বলে না আমি এরকমটা করতে পারবো না, তবে সান জিনউ এরকমটা করে ফেলেছে, তার মানে আমার নামের পেছনে যে টাইটেলটা আছে দ্য আলটিমেট হান্টার এটার আর কোনো মানেই নেই, এটা জাস্ট একটা ফাজলামির মতো হয়ে গেছে। যাই হোক এখন আমরা একটা ক্যাফের সিন দেখতে পাই, এখানে জিনউ আর জিনহো একসাথে বসে কথা বলছে। জিনউ এখানে জিনহোকে জিজ্ঞাসা করে তুমি কি তোমার বাবার সাথে কথা বলেছো? এখন আমরা সেই দিনটাকে দেখতে পাই, মানে তার পরের দিনের সিনিয়রকে দেখতে পাই। আজকেই অ্যানাউন্সমেন্ট হবে, মানে নতুন করে হান্টার্সদের অ্যানাউন্সমেন্ট হবে, কার ভিতর কি পাওয়ার আনলক হলো না হলো, বা সানজিন উর পাওয়ার কিন্তু আজকেই অ্যানাউন্সমেন্ট
আলটিমেট হবে। তো এখানে আমরা এই স্পেশাল একটা ছেলেকে দেখতে পাই, সে হলো একটা সেলিব্রিটি, কিন্তু তার মধ্যেও পাওয়ার আনলক হয়েছে, সে কমপক্ষে এ বা তার উপরে র্যাঙ্ক হতে পারে। তার নাম হচ্ছে লি মিনসুং। তো তাকে দেখেই বোঝা যাচ্ছে সে অনেক বেশি কনফিডেন্ট বা তার মধ্যে কোনো একটা ব্যাপার তো আছে, আর এটা আমরা আগামী কালকের এপিসোডেই জানতে পারবো, মানে 7 নম্বর এপিসোডেই জানতে পারবো। সো এখানে কিন্তু আজকের এই 6 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিয়ে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।